নমস্কার, আজকের এই বিশেষ এবং দারুণ আকর্ষণীয় বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাচীন যুগে ভারতের মানুষ ঠিক কিভাবে তাদের অতীতকে নথিভুক্ত করেছিল, আজ আমরা সেই অসাধারণ যাত্রার গল্পটাই শুনব। প্রাচীন গ্রিক বা রোমানদের মতো ধারাবাহিক ইতিহাস লেখার প্রথা ভারতে হয়তো ছিল না, তবে প্রাচীন ভারতীয়দের কিন্তু অতীতকে ধরে রাখার একদম নিজস্ব আর দারুণ অভিনব একটা পদ্ধতি ছিল। আজকের এই আয়োজনে আমরা প্রাচীন ভারতের সেই পৌরাণিক যুগ থেকে শুরু করে মধ্যযুগের রাজদরবার পর্যন্ত ইতিহাস সংরক্ষণের চমকপ্রদ বিবর্তনটা একসাথে অন্বেষণ করব। চলুন শুরু করা যাক। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো তার একটা দ্রুত রূপরেখা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জানব প্রাচীন ভারতের ইতিহাস পুরাণ ঐতিহ্যের কথা। এরপর দেখব সেই পুরাণগুলোর ভেতরে আসলে কতটা ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে। তারপর আমরা সময়রেখায় বেশ খানিকটা এগিয়ে গিয়ে ইন্দোপারসিক ইতিহাস চর্চার সূচনা দেখব এবং একদম শেষে সেই নতুন ঐতিহ্যের একটা নিরপেক্ষ মূল্যায়ন করব। চলুন সোজা ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, প্রাচীন ভারতের ইতিহাস পুরাণ ঐতিহ্য। জানলে হয়তো অবাক হবেন, ইতিহাস শব্দটা কিন্তু মোটেও আমাদের আধুনিক যুগের কোনো আবিষ্কার নয়। একেবারে সুপ্রাচীন অথর্ববেদে এই শব্দটির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায়। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হল সেই হাজার হাজার বছর আগেও কিন্তু এই উপমহাদেশে নিজেদের অতীতকে ফিরে দেখার এবং তাকে একটা নির্দিষ্ট নাম দেওয়ার সচেতনতা মানুষের মধ্যে ঠিকই ছিল। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় ধারণাটা হল ইতিহাস পুরাণ। প্রাচীনকালে ইতিহাস আর পুরাণ, যার মানে হল প্রাচীন কাহিনী, এই দুটো বিষয় একেবারে একে অপরের সাথে মিলেমিশে ছিল। এরা এতটাই গভীরভাবে জড়িত ছিল যে ছান্দোগ্য উপনিষদে ইতিহাস পুরাণকে রীতিমতো পঞ্চম বেদ হিসেবে সম্মান দেয়া হয়েছে। ভাবুন একবার, বেদকে যতটা পবিত্র আর অপরিহার্য মানা হতো, ইতিহাসকেও ঠিক ততটাই মর্যাদার আসনে বসানো হয়েছিল। আর প্রাচীন ভারতের রাষ্ট্রনীতিতে ইতিহাসের গুরুত্ব কতটা সাংঘাতিক ছিল সেটা বিখ্যাত পণ্ডিত কৌটিল্যের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি তার অর্থশাস্ত্রের রাজাদের স্পষ্ট পরামর্শ দিয়েছেন যে প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় ইতিহাসের বিবরণ শোনার পেছনে ব্যয় করতে হবে। মানে, রাষ্ট্র চালাতে গেলে অতীত থেকে শিক্ষা নেওয়াটা কোনো শখ নয়, বরং একদম বাধ্যতামূলক একটা কাজ ছিল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, পুরাণের ঐতিহাসিক গুরুত্ব। প্রাচীন অমরকোষের নিয়ম অনুযায়ী একটা আদর্শ পুরাণের 5টা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। এগুলো হল স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত, অর্থাৎ রাজাদের বংশাবলী। এই সুশৃঙ্খল কাঠামো দেখেই বোঝা যায় পুরাণ কিন্তু কেবল কয়েকটা এলোমেলো গল্পের বই নয়, বরং অতীতকে একটা নির্দিষ্ট ছকে সাজিয়ে রাখার অত্যন্ত পদ্ধতিগত একটা চেষ্টা। আর এই সুনির্দিষ্ট নিয়ম মেনেই প্রাচীন ভারতে মোট 18টি পুরাণ রচিত হয়েছিল, যেমন ধরুন বিষ্ণু পুরাণ বা বায়ু পুরাণের মতো দারুণ সব গ্রন্থ। এই 18 সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই 18টা গ্রন্থের বিশাল ভাণ্ডার জুড়েই কিন্তু লুকিয়ে আছে প্রাচীন ভারতের নানা উত্থান পতনের নীরব সাক্ষ্য। এখন প্রশ্ন হল, এগুলোর ঐতিহাসিক মূল্য কতটা? দেখুন, একদিকে আমরা এই গ্রন্থগুলো থেকে হর্ষঙ্ক, নন্দ, মৌর্য, গুপ্তদের মতো রাজবংশ এবং শক, হুনদের মতো বিদেশি জাতিদের সম্পর্কে চমৎকার সব মূল্যবান তথ্য পাচ্ছি। কিন্তু অন্যদিকে এর বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। পুরাণ তো মূলত ধর্মগ্রন্থ, তাই এখানে অনেক কাল্পনিক কাহিনী বা অতিরঞ্জন মিশে আছে। তাই ইতিহাসবিদদের খুব সাবধানে এই ধর্মীয় দৃষ্টিভঙ্গির আবরণ সরিয়ে সত্যিকারের ঐতিহাসিক তথ্যগুলোকে ছেঁকে বের করে আনতে হয়। প্রাচীনকাল থেকে এবার সময়রেখায় একটা বড়সড় লাফ দেওয়া যাক। আমাদের তৃতীয় পর্ব, ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সূচনা। 712 আর 1206 এই দুটো সাল ভারতের ইতিহাসে আক্ষরিক অর্থে এক নতুন যুগের সূচনা করেছিল। 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয় এবং 1206 খ্রিস্টাব্দে তুর্কিদের দিল্লি অধিকারের মাধ্যমে শুধু যে ক্ষমতার হাত বদল হয়েছিল তা নয়, বরং বহু পার্শ্বিক পণ্ডিত ও বুদ্ধিজীবী ভারতে এসে উপস্থিত হন। আর তাদের হাত ধরেই এই উপমহাদেশে সম্পূর্ণ নতুন এক ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে।
আর এই পরিবর্তনের তাৎপর্য কতটা গভীর ছিল সেটা প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের এই কথাটা থেকে দারুণভাবে বোঝা যায়। তিনি এটাকে সমকালীন ভারতীয় সংস্কৃতিতে একটা মহান উপহার বলে মনে করেছেন। এটি কোনো আবেগের কথা নয়, বরং একটা নিখাত একাডেমিক মূল্যায়ন। কারণ এই নতুন ধারাটা ভারতীয় ইতিহাস লেখাকে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত করে তুলেছিল। এবার আমরা একদম শেষ পর্বে এসে এই ইন্দোপার্শ্বিক ঐতিহ্যের একটা নিরপেক্ষ মূল্যায়ন করব। এই নতুন ধারার ভিত্তি যারা গড়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমির খুসরু, জিয়াউদ্দিন বরনী এবং ইসামি। এরা মূলত রাজদরবারকে কেন্দ্র করে রাজাদের পৃষ্ঠপোষকতায় ইতিহাস লেখার একদম নতুন একটা ঘরানা তৈরি করেছিলেন ভারতে। এই ইতিহাস চর্চার সবল আর দুর্বল দিকগুলো কিন্তু বেশ স্পষ্ট। সবচেয়ে বড় অবদানটা হল আমরা একেবারে নিখুঁত সন তারিখ বা লিনিয়ার টাইমলাইন পেতে শুরু করলাম, যা আগের পুরাণের যুগে একদমই ছিল না। কিন্তু মুশকিল হলো অন্যদিকে। এই ঐতিহাসিকরা মূলত রাজা, যুদ্ধ আর অভিজাতদের নেই মেতে থাকতেন। সাধারণ মানুষ বা অর্থনীতির কথা তারা প্রায় কিছুই লেখেননি। আর যেহেতু তারা রাজদরবারের বেতনভুক্ত ছিলেন, তাই অনেক সময় তারা রাজাদের ত্রুটিগুলো লুকিয়ে রাখতেন বা একটু বেশি তোষামোদ করতেন। বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় পক্ষপাতিত্ব চোখে পড়ে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, প্রাচীনকালের সেই অতিকথা নির্ভর পুরাণ থেকে শুরু করে মধ্যযুগের সন তারিখ ভিত্তিক দরবারি নথিপত্র পর্যন্ত ইতিহাস চর্চার এই রূপান্তরটা ছিল সত্যি যুগান্তকারী। এই দীর্ঘ যাত্রাটা ভারতীয় উপমহাদেশের অতীতকে স্মরণ করার আর লিখে রাখার পদ্ধতিকেই চিরতরে বদলে দিয়েছিল। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট কিন্তু গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। ভাবুন তো, সময়ের ধারণা কিভাবে আমাদের ইতিহাস লেখাকে প্রভাবিত করে। প্রাচীন ভারতের চক্রাকার কালচেতনা আর মধ্যযুগের সরল রৈখিক সময়, এই দুটো কি আমাদের অতীতকে একেবারে আলাদাভাবে দেখতে বাধ্য করে? এই প্রশ্নটা ভবিষ্যতের কোনো আলোচনায় আমাদের নিশ্চয় নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।